আজকে আলোচনা করব ভারতীয় উপমহাদেশের মুসলিম শাসন। একটু শর্টকাট করে প্রাচীন ভারতীয় সাম্রাজ্য বলতে গেলে মগধ রাজ্যকে কেন্দ্র করে গড়ে ওঠে নন্দ সাম্রাজ্য। নন্দ সাম্রাজ্যকে উৎখাত করে গড়ে ওঠে মৌর্য সাম্রাজ্য। মৌর্য সাম্রাজ্যের পরে আমরা দেখতে পাই গুপ্ত সাম্রাজ্য। গুপ্ত সাম্রাজ্যের পরে ভারতবর্ষে আর কোনো সাম্রাজ্য গড়ে ওঠেনি। তখন ভারতবর্ষ ক্ষুদ্র 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 রাজ্যে পরিণত হয়, যেমন বঙ্গরাজ্য, গৌড় রাজ্য, সিন্ধু রাজ্য হয়, তারপর কনৌজা রাজ্য। সিন্ধু রাজ্যের রাজা ছিলেন হর্ষবর্ধন, গৌড়ের রাজা ছিলেন শশাঙ্ক সামন্ত। শশাঙ্ক সামন্তের মৃত্যু হলে এই গৌড় দখল করেন হর্ষবর্ধন। এরপর আমরা বাংলা একটা মাৎস্যনায়ন পর্ব দেখতে পাই, অর্থাৎ বড় বড় রাজ্য ছোট ছোট রাজ্যকে খেয়ে ফেলা। অর্থাৎ বড় বড় মাছ ছোট ছোট মাছকে যেমন খেয়ে ফেলে, তেমনি বড় বড় রাজ্য ছোট ছোট রাজ্যের উপর প্রভাব বিস্তার করতো। এই কারণে এই মাৎস্যনায়ন, মানে এই যে বড় বড় মাছ ছোট ছোট মাছকে খেয়ে ফেলে, এর সাথে তুলনা করে এই পর্বের নাম রাখা হয়েছে কি মাৎস্যনায়ন পর্ব। এর বিস্তারকাল ছিল 650 থেকে 750, অর্থাৎ 100 বছর। এরপর বাংলা শাসনটা চলে যায় পাল বংশে। হ্যাঁ, এই পাল বংশ হয়েছে প্রথম বংশানুক্রমিক শাসন ব্যবস্থা। এরপর সেন বংশে, আর ওই দিক দিয়ে যে সিন্ধু রাজ্যে যে রাজা ছিলেন হর্ষবর্ধন, হর্ষবর্ধনের প্রধানমন্ত্রী ছিল চার্চ। এই চার্চের ছেলে রাজা দাহির, হর্ষবর্ধনের মৃত্যু হলে রাজা দাহির সিন্ধু রাজ্য ক্ষমতা দখল করেন। সিন্ধু রাজা দাহির ছিল অনেক অত্যাচারী শাসক, এবং তার সময় জলদস্যু তৈরি হয়। এই জলদস্যুরা আরব বণিকদের জাহাজ লুটপাট করা, তারপর তাদের ধন সম্পদ লুটপাট করা, আবার আরবীয় যে শিশু সন্ত্রাসীগুলো আছে, সেই শিশু সন্ত্রাসীগুলো আবার এই রাজা দাহিরের রাজা আশ্রয় নিত। এই কারণে যে আরব যে রাজ্যের রাজা, এই রাজা দাহিরকে, মানে রাজা দাহিরের সাথে বিভিন্ন রকম সংঘর্ষ লিপ্ত হতো। একটা পর্যায়ে এই আরব রাজ্যের যে রাজা, তিনি সিন্ধু দখল করার জন্য চিন্তা ভাবনা করেন। এই সিন্ধুর যে গভর্নর ছিলেন হাজ্জাজ বিন ইউসুফ, তার নেতৃত্বে 2-3 বার সৈন্য পাঠান সিন্ধু দখল করার জন্য, কিন্তু ব্যর্থ হন। তো তিনি থেমে থাকেননি। তারপর তিনি তার হাজ্জাজ বিন ইউসুফের যে জামাতা, হ্যাঁ, মোহাম্মদ বিন কাসিম, এই মোহাম্মদ বিন কাসিমকে তিনি সিন্ধু রাজ্যে পাঠান, এবং এটা হলো 1712 খ্রিস্টাব্দে। হ্যাঁ, এই মোহাম্মদ বিন কাসিম আর হলো রাজা তাহির, এর সাথে যুদ্ধ হয়। এই যুদ্ধের নাম হলো রাওয়ার যুদ্ধ। এই রাওয়ার যুদ্ধে রাজা তাহির নিহত হন, এবং মোহাম্মদ বিন কাসিম সিন্ধু বিজয় লাভ করেন। এই মোহাম্মদ বিন কাসিম যেহেতু সিন্ধু বিজয় তিনি লাভ করছেন, তো এরপর তিনি কিন্তু আর ভারতবর্ষের শাসন ব্যবস্থার দিকে কোনো নজর দেননি। তারপর তিনি চলে গেছেন, হ্যাঁ, আরব রাজ্যে। এরপর গজনি, আফগানিস্তানের একটা গজনি রাজ্য আছে। এই রাজ্যের একজন রাজা, তার নাম হলো মাহমুদ। আর আগের দিনে সুলতান শব্দটা তারাই ব্যবহার করতো, মানে ওই সকল রাজ্যের রাজারাই ব্যবহার করতো যে সকল রাজারা স্বাধীন, অর্থাৎ স্বাধীন ছিল, তাদের উপর কেউ হস্তক্ষেপ করতো না। তো এই কারণে এই সকল যে স্বাধীন রাজ্যের রাজা, তারা সুলতান শব্দটা ব্যবহার করতো। সুলতান মানে স্বাধীন রাজ্যের রাজা। তো এই সুলতান মাহমুদ গজনি রাজ্যের যে সুলতান মাহমুদ ভারতবর্ষে 17বার আক্রমণ করেন। তার প্রত্যেকবার আক্রমণের উদ্দেশ্যই ছিল লুটপাট করা, ধন সম্পদ লুটপাট করে চলে যাবে, এটাই তার উদ্দেশ্য ছিল। কোনো শাসন দিকে তার নজর ছিল না। হ্যাঁ, এই গজনি সুলতানের পরে আবার ওই আরব রাজ্যে, অর্থাৎ আরব, ইরাক, ইরান, আফগানিস্তান, এই সকল একটা রাজ্যের নাম হলো ঘুর রাজ্য। এই ঘুর রাজ্যের থেকে একজন শাসক মোহাম্মদ ঘুরি, তিনি ভারতবর্ষে আসেন এই আফগানিস্তান খাইবার গিরিপথ দিয়ে এসে তিনি পৃথ্বীরাজের সাথে যুদ্ধ করেন। এই যুদ্ধটা হয় 2টা। এই যুদ্ধের নাম হলো তরাইনের যুদ্ধ। তরাইনের প্রথম যুদ্ধ হয় 1191 সালে, তিনি ব্যর্থ হন, পৃথ্বীরাজ জয়ী হন। হ্যাঁ, এরপর তিনি পরের বছর আবার তরাইনের দ্বিতীয় যুদ্ধে সংঘর্ষে লিপ্ত হন। সেই যুদ্ধে পৃথ্বীরাজ নিহত হন। সেটা ছিল 1192 সাল। এই যে মোহাম্মদ ঘুরি, তিনি তরাইনের দ্বিতীয় যুদ্ধে জয়লাভ করলেন, এবং এই যে মোহাম্মদ ঘুরি, তিনিও কিন্তু আবার এই
তিনি নিজে ভারতবর্ষে যে সিন্ধু রাজ্যে ভারতবর্ষের শাসনের দিকে তিনি নজর দেননি। তিনি, কারণ তার রাজ্য হলো ঘুর রাজ্য, তিনি আবার ঘুর রাজ্যে চলে গেছেন। চলে যাওয়ার আগে তার যে সাথে যে কৃতদাস ছিল, তার মানে তার সাথে যে যারা আসছিল, সৈনিক, তো তার 4জন সৈনিক, তার সুযোগ্য মানে যোগ্য 4জন সৈনিককে 4টা রাজ্যে শাসন করার জন্য রেখে যান। তো 4টা রাজ্য যেমন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি তাকে দায়িত্ব দেন বাংলা জয় করার জন্য। নাসিরউদ্দিন কুবাচা তাকে দায়িত্ব দিয়ে যান মুলতান সিন্ধু রাজ্য শাসন করার জন্য। কুতুবউদ্দিন আইবেককে দায়িত্ব দিয়ে যান দিল্লি শাসন করার জন্য। আর তাজউদ্দিন ইলদুজকে দায়িত্ব দিয়ে যান কোন একটা রাজ্যকে শাসন করার জন্য। কিন্তু এই তাজউদ্দিন ইলদুজ তিনি কিছুদিন পর ঘুর রাজ্যে চলে যান। এখন আমাদের আলোচনার বিষয় হলো এই দিল্লি আর হলো বাংলা। যারা দিল্লি শাসন করত তারা বাংলাকে মানে বাংলাও তাদের দ্বারা শাসিত হতো ওই সময় থেকে। তো আমরা এই দুই কেন্দ্রিক আলোচনা একসাথে করব। তো এই যে কুতুবউদ্দিন আইবেক, তিনি ছিলেন দিল্লির শাসক। আর ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি তিনি 1204 সালে, এই যে এদিক দিয়ে আছে সেন বংশের সর্বশেষ রাজা ছিল লক্ষণ সেন। এই লক্ষণ সেনকে তিনি পরাজিত করে বাংলা জয় করেন। এর কিছুদিন পরে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি মৃত্যুবরণ করেন। মৃত্যুবরণ করলে তার যে সহযোদ্ধা ছিলেন, সেই সহযোদ্ধা তিনি এই বাংলা শাসনভার দখল করেন। তার নাম হলো গিয়াসউদ্দিন ইয়াস খলজি। এই গিয়াসউদ্দিন ইয়াস খলজি তিনি হন বাংলার শাসক, এবং তার নামের আগে একটা সুলতান আছে, অর্থাৎ সুলতান গিয়াসউদ্দিন ইয়াস খলজি। এই সুলতান শব্দটা মানে হলো সে অনেকটা স্বাধীন, তাকে কেউ হস্তক্ষেপ করবে না। এই কারণে তিনি কি করতো, অন্যান্য আশেপাশে যে রাজ্যগুলো আছে সেই রাজ্যগুলোও দখল করতো। এই কারণে তিনি কিন্তু আবার নামের আগে সুলতান যুক্ত করতো। তাহলে তার নাম ছিল, পুরো নাম হলো সুলতান গিয়াসউদ্দিন ইয়াস খলজি। এই ইয়াস খলজি যখন ইয়াস খলজি যখন বাংলা শাসন করতো, তখন দিল্লির শাসক ছিল কুতুবউদ্দিনের জামাতা ইলতুৎমিশ। কুতুবউদ্দিনের জামাতা তখন ইলতুৎমিশ দিল্লির শাসনভার গ্রহণ করেন। এই ইলতুৎমিশ সুলতান গিয়াসউদ্দিন ইয়াস খলজির বিজয় আর তার যে বিজয়, একটার পর একটা রাজ্য দখল, এটা তার সহ্য হয়নি। কারণ তিনি চিন্তা করছেন কিছুদিন পর তার দিল্লিও দখল করবেন। তো ওই রকম চিন্তা ভাবনা থেকে তার ইলতুৎমিশের যে যোগ্য সন্তান ছিল নাসিরউদ্দিন মাহমুদ, তাকে বাংলায় প্রেরণ করেন এবং বাংলার শাসক বানান। তাহলে না, এই যে সুলতান গিয়াসউদ্দিন ইয়াস খলজিকে হটাইয়া বাংলার শাসনভার দখল করেন নাসিরউদ্দিন মাহমুদ চা। তিনি কিন্তু ইলতুৎমিশের পুত্র। এই যে ইলতুৎমিশে তার যোগ্য সন্তানকে বাংলায় দিয়ে দিল। এরপর তার যে আরো 2 ছেলে ছিল, রকনউদ্দিন ফিরোজ আর মইজউদ্দিন বাহরাম, তারা ছিল অযোগ্য। যেই কারণে তার যোগ্য সন্তান না থাকার কারণে তার একমাত্র মেয়ে রাজিয়া, সুলতান রাজিয়াকে তিনি দিল্লির শাসনভার অর্পণ করলেন, কারণ তার কোনো যোগ্য সন্তান ছিল না। এই রাজিয়া যেহেতু নারী, এই নারী শাসন আবার ওই সময় কেউ গ্রহণ করতো না, যে কারণে এই রাজিয়া সুলতানও বেশি দিন টিকে থাকতে পারেনি। তিনি 1236 থেকে 1240 পর্যন্ত শাসন বা দায়িত্ব নিতে পারছেন। এরপর আর তাকে দায়িত্ব দেওয়া হয়নি। এরপর দায়িত্ব দেওয়া হয়েছিল মইজউদ্দিন বাহরাম, যিনি ছিলেন অযোগ্য, তাকে দিল্লির শাসন ভার দায়িত্ব দেওয়া হয়েছিল 1240 থেকে 1242। অযোগ্য, তাই বেশি দিন টিকে নেই। এরপর দায়িত্ব দেওয়া হয়েছিল এই যে রুকনউদ্দিন ফিরোজের ছেলে
আলাউদ্দিন মাসুদ শাহ, তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল 1242 থেকে 1246 পর্যন্ত। এরপরে দায়িত্ব দেওয়া হয়েছিল নাসিরুদ্দিন মাহমুদ শাহের ছেলে, তারই সেম নাম নাসিরুদ্দিন মাহমুদ শাহ, তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল 1246 থেকে 1266 পর্যন্ত, অনেক বছর দায়িত্ব পালন করেছিল। তার মৃত্যুর পরে গিয়াসউদ্দিন বলবান হয়ে যান দিল্লির শাসক। এই গিয়াসউদ্দিন বলবান খুব সম্ভবত নাসিরুদ্দিন মাহমুদ শাহের আত্মীয় বা তাদেরই কোনো আত্মীয় হবে। এই আত্মীয়তার বলে তিনি হয়ে যান মানে সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তি। তাহলে গিয়াসউদ্দিন বলবান তিনি দিল্লির দায়িত্ব পালন করেন, শাসনভার গ্রহণ করেন। এই গিয়াসউদ্দিন বলবানের যেহেতু এই যে ইলতুৎমিশের পর্ব, আবার গিয়াসউদ্দিন বলবান, তারা তো দুইটা মোটামুটি আত্মীয়, ওরকম আত্মীয় হলেও মানে ওই সময় বেশি ঘনিষ্ঠ না, মানে কাছাকাছি তো না, মানে ভাই ব্রাদার ওরকম তো না, মানে দূর সম্পর্কের আত্মীয়, যে কারণে তাদের শাসন ব্যবস্থা সব কিছুই তিনি পরিবর্তন করবেন, এটাই স্বাভাবিক। যেই কারণে গিয়াসউদ্দিন বলবান তিনি আবার বাংলার দিকে নজর দিলেন। তখন আবার বাংলার যে নাসিরুদ্দিন মাহমুদ শাহ ইলতুৎমিশের পুত্র, তার মৃত্যু হয়ে গেলে ইলতুৎমিশ কিন্তু আবার তুগরিলকে বসান। এই তুগরিল যেহেতু ইলতুৎমিশের ধারার লোক, আর গিয়াসউদ্দিন বলবান কিন্তু অন্য ধারার লোক, তো স্বাভাবিকভাবেই গিয়াসউদ্দিন বলবান চাইবেন এই তুগরিলকে হটাইয়া তার ধারার লোক বসানো। অর্থাৎ এই কারণে গিয়াসউদ্দিন বলবান তার যে ছেলে আছে, বড় ছেলে বুগরা খান, এই বুগরা খানকে তিনি বাংলায় বসান। কারণ ওই সময় একটা চিন্তা ছিল যে যদি বাংলাকে যদি তার নিয়ন্ত্রণে না থাকে, তাহলে একসময় দিল্লিও তার নিয়ন্ত্রণে থাকবে না, এরকম একটা চিন্তা ভাবনা ছিল। তাই এইসব পয়েন্টে তারা যেই আসছে, দিল্লির শাসক যে হয়েছে, তিনি বাংলার দিকে নজর দিয়েছেন। খুব সম্ভবত এই বুগরা খান নাম ধারণ করেন নাসিরুদ্দিন মাহমুদ শাহ। এখন বলবান তো বয়স হয়ে গেছে, মৃত্যুর দিকে ধাবিত হচ্ছেন, তো বুগরা খানকে বলছে তিনি দিল্লির শাসনভার গ্রহণ করতে, কিন্তু তিনি নেবেন না, তিনি বাংলায় রয়ে গেলেন। যেই কারণে বুগরা খানের ছেলে যে কায়কোবাদ, তাকে দিল্লির শাসনভার অর্পণ করলেন। আর মুহাম্মদ গিয়াসউদ্দিন বলবানের যে ছেলে ছিল, আরেক ছেলে ছিল মুহাম্মদ, তিনি আবার মুলতানের শাসক ছিলেন। তো মুহাম্মদের মৃত্যু হলে তার ছেলে কায়খসরু মুলতানের শাসনভার অর্পণ করেন। তো এই কায়কোবাদের আবার মৃত্যু হলে কায়কোবাদের ছেলে কিছুদিন শাসনভার তাকে দেওয়া হয়, তাকে কিছুদিন দেশ পরিচালনার জন্য তাকে দায়িত্ব দেওয়া হয়, কিন্তু কায়কোবাদের ছেলে ছিল খুবই ছোট, তো ওরকম যোগ্য হয়ে ওঠেনি। যেই কারণে এই সুযোগে জালালউদ্দিন ফিরোজ খলজি দিল্লির শাসনভার দখল করেন। জালালউদ্দিন ফিরোজ খলজির পরে আলাউদ্দিন খলজি, খুব সম্ভবত তারা ভাই ব্রাদার হবে এরকম, আলাউদ্দিন খলজি আসেন। এই খলজি বংশের পরে দিল্লি শাসনভার চলে যায় তুগলক বংশের গিয়াসউদ্দিন তুগলকের হাতে। গিয়াসউদ্দিন তুগলকের পরে চলে যায় মুহাম্মদ বিন তুগলক। এই মুহাম্মদ বিন তুগলক তুর্কমেনিস্তান বা কোনো একটা অঞ্চলের রাজ্য দখল করার জন্য তিনি চান, এবং সেখানে তিনি একটা ভূমিষ্ঠ পুত্র পান। এই ভূমিষ্ঠ পুত্র তিনি নিয়ে আসেন এবং লালন পালন করেন। এই ভূমিষ্ঠ পুত্রের তিনি নাম রাখেন তাতার খান বা বাহরাম খান। তো এই মুহাম্মদ বিন তুগলক আসলো, তো ওই যে বললাম না, যারা দিল্লিতে শাসনকর্তাদের, দিল্লির যে শাসক, তিনি সবসময় চিন্তা করেন যে বাংলার তিনি তার নিয়ন্ত্রণে রাখতে, যে কারণে এই যে মুহাম্মদ বিন তুগলক তিনি বাংলার দিকে নজর দিলেন। আর এদিক দিয়ে বাংলা একটু তাকাই, যে এই যে বুগরা খান ছিল, বুগরা খান মৃত্যু হয়ে গেলে তার অ্যাসিস্ট্যান্ট সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহ ক্ষমতা দখল করেন। এই সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহর পরে এই সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহ আবার বাংলা এবং তার আশেপাশে রাজ্যকে তিনি 3 কেন্দ্রিক শাসন ব্যবস্থা গড়েন। এটা হলো সোনারগাঁও কেন্দ্রিক, আর একটা হলো লখনৌ, আর 3 নম্বরটা হলো সাতগাঁও। এই সোনারগাঁয়ে তিনি তার এই শামসুদ্দিন ফিরোজ শাহের ছেলে গিয়াসউদ্দিন বাহাদুর শাহকে নিযুক্ত করেন সোনারগাঁও শাসক হিসেবে।
এরপর ওই যে বললাম না, এই যে তুগলক দিল্লির শাসক সবসময় বাংলার দিকে নজর রাখতো, যে কারণে এই যে মোহাম্মদ বিন তুগলক তিনি আবার বাহরাম খানকে এই সোনারগাঁও কেন্দ্রিক শাসক হিসেবে নিযুক্ত করেন। কারণ বাংলা যার নিয়ন্ত্রণে, দিল্লি অনেকটা সেফ, যে কারণে এই সোনারগাঁও বাহরাম খানকে নিযুক্ত করেন। এই বাহরাম খানের পরে ক্ষমতা চলে যায় তার বর্মরক্ষক ফখরুদ্দিন মুবারক শাহের হাতে। কারণ বাহরাম খানের হয়তো পুত্র সন্তান বা কেউ ছিল না, এই ফখরুদ্দিন মুবারক শাহের হাতে চলে যায়। আর এদিকে দিল্লি তুগলক বংশের থেকে স্থানিত হয় সৈয়দ বংশের হাতে, সৈয়দ বংশ থেকে আবার লোদি বংশে যায়। এরা আবার বাংলায় তেমন নজর দেন নাই। বাংলা তেমন যদি নজর না দেন তাহলে বাংলা কি অনেকটা স্বাধীন, যেই কারণে এই ফখরুদ্দিন মুবারক শাহের থেকেই শুরু হয় সুলতানি পর্ব, অর্থাৎ সুলতান মানে স্বাধীন পর্ব, যে পর্বে যেখানে কোনো কেউ হস্তক্ষেপ করবে না। এই সুলতান পর্বের যে শাসকরা তারা স্বাধীনভাবে রাজ্য পরিচালনা করত, যে কারণে এরা কি স্বাধীন ছিল। এই ফখরুদ্দিন মুবারক শাহের পরে ইখতিয়ারউদ্দিন গাজী শাহ তার পুত্র ক্ষমতায় আসেন। তারপর শামসুদ্দিন ইলিয়াস শাহ ক্ষমতা দখল করেন ইখতিয়ারউদ্দিন গাজী শাহকে হত্যা করে। এই শামসুদ্দিন ইলিয়াস শাহ ছিল লখনৌ বা সাতগড়ের রাজা, শাসক ছিলেন। এই শামসুদ্দিন ইলিয়াস শাহ এই যে ফখরুদ্দিন মুবারক শাহের ছেলে ইখতিয়ারউদ্দিন গাজী শাহকে হত্যা করে তিনি সোনারগাঁও দখল করেন। তাহলে তার নিয়ন্ত্রণে কিন্তু সোনারগাঁও, লখনৌ, সাতগড় সব তার নিয়ন্ত্রণে। এই জন্য তিনি সমগ্রকে একসাথে বলছেন শাহ-ই বাঙ্গালা, তিনি নাম দিয়েছেন। এই শামসুদ্দিন ইলিয়াস শাহের পরে গিয়াসউদ্দিন আজম শাহ ক্ষমতা আসেন। তারপর কিছুদিন রাজা গণেশের হাতে ক্ষমতা যায়, হিন্দু রাজা ছিল। তারপর রাজা গণেশের পরে আবার সুলতানি বংশে চলে যায় নাসিরউদ্দিন মাহমুদ শাহের হাতে। এবার নাসিরউদ্দিন মাহমুদ শাহের পরে তার ছেলে সুলতান রুকনউদ্দিন বরবক শাহের হাতে ক্ষমতা যায়। রুকনউদ্দিন বরবক শাহের হাতে ক্ষমতা চলে যাওয়ার পরে তিনি কিছুদিন শাসন বা দায়িত্ব পালন করেন। এরপর তিনি বাংলা চলে যায়, কিন্তু হাফসি শাসন বলে, 6 বছর হাফসি শাসন চলে বাংলায়। এরপর আলাউদ্দিন হোসেন শাহ বাংলা শাসনভার গ্রহণ করেন। এই আলাউদ্দিন হোসেন শাহর পরে বাংলায় আসে নুসরাত শাহ। এবার আমরা একটু নজর দেই দিল্লির দিকে, কারণ দিল্লির যে শাসকরা ছিল, যেমন সৈয়দ বংশ, লোদি বংশ, এরা আবার বাংলায় নজর দেন নাই, কিন্তু এরা তো সবসময় ছিল না। তো এই যে লোদি বংশের যে শেষ রাজা ইব্রাহিম লোদি, এই ইব্রাহিম লোদিকে বাবর পানিপথের যুদ্ধে পরাজিত করেন এবং সূত্রপাত করেন মোগল সাম্রাজ্য। এই বাবর তো দিল্লিতে আসলে আবার তো সে তো বাংলায় এখন নজর দিবেন, এটাই স্বাভাবিক। কারণ তার সাম্রাজ্য টিকে রাখতে হলে বা তার সাম্রাজ্য আরও বাড়াতে হলে বাংলা ছিল তখন গুরুত্বপূর্ণ রাজ্য, তো তিনি বাংলা রাজ্যের দিকে নজর দিয়ে এই যে আলাউদ্দিন হোসেন শাহ পরে যে ক্ষমতায় ছিলেন নুসরাত শাহ, এই নুসরাত শাহের সাথে বাবর এক ধরনের সন্ধি করে নুসরাত শাহ বেশ কিছুদিন শাসন করেন বাংলায়। এই নুসরাত শাহের পরে গিয়াসউদ্দিন মাহমুদ শাহ ক্ষমতায় আসেন। এই গিয়াসউদ্দিন মাহমুদ শাহ ক্ষমতায় আসেন এবং এই গিয়াসউদ্দিন মাহমুদ শাহ হয়েছেন সর্বশেষ সুলতান শাসক। এই গিয়াসউদ্দিন মাহমুদ শাহ সাথে তো বাবর চলে গেলেন। বাবরের পরে কে আসলো? তার ছেলে হুমায়ুন আসলো। তো ওই সময় এক আফগানি শাসক, শেরশাহ, তিনি দিল্লি আক্রমণ না করে তিনি শুরুতেই বাংলা আক্রমণ করলেন এবং কার সাথে? গিয়াসউদ্দিন মাহমুদের সাথে যুদ্ধ করে তিনি বাংলা দখল করে নিলেন এই শেরশাহ। এই শেরশাহর এই বাংলা দখল শুনে হুমায়ুন তিনি বাংলায় ছুটে এসে তিনি সেই যুদ্ধে আবার শেরশাহ, কিন্তু তার সাথে আবার শেরশাহর সাথে যুদ্ধ হয়, সেই যুদ্ধে আবার শেরশাহ জয়ী হয়। তো তারপর কিন্তু এই হুমায়ুন দিল্লিতে চলে যান। এই শেরশাহ এত এত সাহস পায়, আর অনুপ্রাণিত হয়ে
এই শেরশাহ হুমায়ুনের সাথে আবার দিল্লিতে কনৌজা যুদ্ধে অংশগ্রহণ করেন, সেখানে আবার হুমায়ুন হেরে যান। শেরশাহ তখন আবার দিল্লিও শাসন ক্ষমতা দখল করেন। শেরশাহ অনেকদিন দিল্লির ক্ষমতায় ছিলেন। হুমায়ুন আবার দিল্লির তার যে মুঘল সাম্রাজ্য ফিরে পান। এরপর শেরশাহ বাংলার দিকে চলে আসেন। বাংলা তার শাসনভার ক্ষমতা আবার সে বাংলায় শাসন ছিল তার। এরপর তার শাসনভার চলে যায় তারই তারই সহযোগী যে নেতা বা সহযোগী ছিল কুরবানি, তারই আফগানি যে শাসক হাতে চলে যায় কররানির শাসন। শেরশাহর পরে আমরা পাই কররানির শাসন। এই কররানিও কিন্তু আফগানি বংশধররা এরা। এই দাউদ খান কররানি ছিল কররানি শাসনের শেষ রাজা, শেষ শাসক। এই দাউদ খান কররানি যেহেতু হুমায়ুন বাংলা যেমন হাতছাড়া করলো, একসময় কিন্তু সে দিল্লিও হাতছাড়া করে ফেলছে, আবার পুনরায় ফিরেও পাইছে। তো ইতিহাসের ওই শিক্ষা নিয়ে আকবর নিজেকে ওইভাবে প্রস্তুতি নিছে। প্রস্তুতি নেওয়ার পর আকবর কী করলো, বাংলায় আসলো, দাউদ খান করবানির সাথে যুদ্ধ করে দাউদ খান করবানি হেরে গেল, বাংলা সাম্রাজ্যকে মুঘল সাম্রাজ্যে পরিণত করে ফেললো। তাহলে আকবর কিন্তু মুঘল সাম্রাজ্যে পরিণত করছে। এরপর আমরা আসি যে একটু দিল্লির দিকে। তাহলে বাংলা তাহলে চলে গেল মুঘল সাম্রাজ্যে। তাহলে আকবরের পরে দিল্লিতে আসলো তার ছেলে জাহাঙ্গীর। এই জাহাঙ্গীর বাংলাতে তিনি সুবাদার হিসেবে নিযুক্ত করেন ইসলাম খানকে। এরপর তার ছেলে শাহজাহান সুবাদার হিসেবে নিযুক্ত করেন শাহ সুজাকে। শাহজাহান ছিল এই জাহাঙ্গীরের ছেলে, শাহজাহান। তো শাহজাহান বাংলায় যে সুবাদার নিযুক্ত করেছেন শাহ সুজা ছিল শাহজাহানের ছেলে আবার। তো এরপর শাহজাহানের পরে দিল্লির শাসনভার ক্ষমতা দখল করেন বা ক্ষমতায় আসেন তার ছেলে আওরঙ্গজেব। এই আওরঙ্গজেব শাহ সুজাকে হটাই দিয়ে আওরঙ্গজেব মীর জুমলাকে সুবাদার হিসেবে নিযুক্ত করেন। মীর জুমলার মৃত্যু হলে এই বাংলায় সুবাদার নিযুক্ত করেন শায়েস্তা খানকে। শায়েস্তা খানের পরে আওরঙ্গজেব বাংলায় তার এক পছন্দের সৈনিক, নাম তার মোহাম্মদ হাদি। এই মোহাম্মদ হাদিকে সুবেদার নয় দেওয়ানি হিসেবে নিযুক্ত করেন বাংলায়। এই মোহাম্মদ হাদি হলেন মুর্শিদ কুলি খান। এই মুর্শিদ কুলি খান এরপর আওরঙ্গজেবের পরে তার দিল্লির যে শাসকরা পরবর্তীতে আসছেন তারা খুবই দুর্বল হয়ে পড়ছিল ইংরেজদের হাতে। ইংরেজের কারণে তারা খুবই আস্তে আস্তে দুর্বল হয়ে কারণে এই বাংলা অনেকটা স্বাধীন হয়ে যায়। কারণ বাংলার দিকে নজর দেওয়ার কোনো সময় ছিল না, ওরকম ছিল না, কারণ নিজের অস্তিত্ব নিয়ে টানাটানি। যে কারণে এই যে মোহাম্মদ হাদি যিনি নাম ধারণ করলেন মুর্শিদ কুলি খান, তিনি হলেন বাংলার স্বাধীন নবাব। তো তার জামাতা সুজাউদ্দিনকে আসলো ক্ষমতা, তারপর তার সুজাউদ্দিনের ছেলে আসলো সফররাজের পরে ক্ষমতা দখল করলো আরেক সৈনিক বাংলার আলীবর্দী খান। এই আলীবর্দী খানের কোনো পুত্র সন্তান না থাকায় তার নাতি সিরাজউদ্দৌলা বাংলায় শেষ স্বাধীন সুলতান ছিল, শেষ স্বাধীন নবাব ছিল। এই সিরাজউদ্দৌলার পরে বাংলা চলে যায় ইংরেজদের হাতে। আর এদিক দিয়ে দিল্লি যে শাহজাহান আওরঙ্গজেবের পরে আসে প্রথম বাহাদুর শাহ, দ্বিতীয় শাহ আলম, দ্বিতীয় বাহাদুর শাহই দিল্লির ক্ষমতা ইংরেজদের হাতে তুলে দিয়ে তাকে ইয়াঙ্গুন অর্থাৎ মায়ানমারে নির্বাসিত করা হয়। এই ছিল মোটামুটি। যদি আমি একটু শর্টকাট করে যদি বলি তাহলে আগে বলি দিল্লি।
তো দিল্লি দিল্লিতে তাহলে আমরা প্রথমে যে ইতিহাসটা থেকে প্রথমে সূচনা যিনি করেছিলেন তিনি হলেন মোহাম্মদ বিন কাসিম। 1712 সালে সিন্ধু বিজয় লাভ করেছিলেন। এরপর কিন্তু সুলতান মাহমুদ ভারতবর্ষে আক্রমণ করেছিল। সুলতান মাহমুদের পরে ঘুরি সর্বপ্রথম ভারতবর্ষে শাসনের দিক নজর দিয়ে তিনি ভারতবর্ষ আক্রমণ করেছিলেন এবং তিনি সফল হয়েছিলেন। এবং তিনি চলে যাওয়ার আগে 4 জন কৃতদাস রেখে গিয়েছিলেন, 4টা অঞ্চল দায়িত্ব দিয়ে গেছিলেন। তার মধ্যে এই যে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি তিনি বাংলা জয় করলেন এবং বাংলার মুসলিম শাসন প্রতিষ্ঠা করলেন। আবার কুতুবউদ্দিন আইবেক তিনি দিল্লির শাসনভার গ্রহণ করলেন, দিল্লির শাসক হলেন। হ্যাঁ, তারপর এই যে কুতুবউদ্দিন আইবেকের পরে আসলো ইলতুৎমিশের পরে এই যে তার ছেলেমেয়েরা, 4 ছেলেমেয়েরাই শাসনভার গ্রহণ করলেন। 4 ছেলেমেয়ের পরে আসলো বলবন, গিয়াসুদ্দিন বলবনের পরে আসলো তার নাতি কায়কোবাদের পরে কায়কোবাদের ছেলের পরে ক্ষমতা চলে গেলো খলজি বংশে, জালালউদ্দিন ফিরোজ খলজি। তারপর ক্ষমতা চলে গেলো তার ভাই আলাউদ্দিন খলজির হাতে। তারপর গিয়াসুদ্দিন তুগলক বংশে চলে গেলো গিয়াসুদ্দিন তুগলকের হাতে। তারপর তার ভাই না কি জানি না আত্মীয় স্বজন হবে মুহাম্মদ বিন তুগলকের হাতে। এই তুগলকের আবার পালক পুত্র ছিল বাহরাম খান, এটুকু মনে রাখবেন। তারপর চলে গেল দিল্লির ক্ষমতা চলে গেল সৈয়দ বংশে, তারপর লোদি বংশে। এই যে আইবেক থেকে শুরু করে লোদি বংশের আগ পর্যন্ত এরা সবই ছিল তুর্কি বংশোদ্ভূত, এই জন্য এটাকে বলে তুর্কি শাসন। হ্যাঁ, আর যেহেতু এই যে ইলতুৎমিশ, গিয়াসউদ্দিন বলবক, রকনউদ্দিন ফিরোজা, মুইজউদ্দিন বাহরাম, তারপর এই যে জালালউদ্দিন ফিরোজ খলজি, এরা কিন্তু দাস। দাস, কারণ এই দাস যেহেতু, আর এই মামলুক শাসন মানে হলো দাস শাসক। দাসদের দ্বারা শাসক করা হয়েছে, মামলুক শাসক, এদেরকে বলে মামলুক শাসক বলা হয়। তারপর এই যে ইব্রাহিম লোদির পরে দিল্লির শাসন চলে যায় মুঘল সাম্রাজ্যে। মুঘল সাম্রাজ্যের বাবরের হাতে। বাবরই মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করছেন। এই বাবরের পরেই আস্তে আস্তে তারপরে বাবার পরে হুমায়ুনের পরে জাহাঙ্গীর পরে শাহজাহানের পরে আওরঙ্গজেবের পরে যে প্রথম বাহাদুর, দ্বিতীয় শাহ আলম, তারপর দ্বিতীয় বাহাদুর শাহর পরে ইংরেজ। আর এদিক দিয়া এই যে বখতিয়ার খলজি বাংলা জয় করলো। বখতিয়ার খলজি জয় করার পর সুলতান গিয়াসউদ্দিন ইয়াজ খলজি ক্ষমতায় আসলো। ইয়াজউদ্দিন খলজি যেহেতু অনেক দক্ষ, মানে আশেপাশের অঞ্চলেও তিনি জয় করে ফেলছেন। এটা আবার এই যে ইলতুৎমিশ পছন্দ করেননি, যে কারণে ইলতুৎমিশের ছেলে মাহমুদ শাহকে বাংলায় পাঠান এবং তিনি নাসিরউদ্দিন মাহমুদ শাহকে তিনি বাংলায় পাঠান। এবার নাসিরউদ্দিন মাহমুদ শাহের মৃত্যু হলে তুগরিলকে ক্ষমতায় বসান। এবার তুগরিল যেহেতু ইলতুৎমিশের পক্ষের লোক, তো আবার দিল্লিতে আবার ইলতুৎমিশের বিপক্ষে একজন লোক চলে এসেছেন, তার নাম হলো গিয়াসউদ্দিন বলবন। তিনি আবার তার ছেলে বুগরা খানকে বাংলায় পাঠান। বুগরা খানের মৃত্যু হলে তার বুগরা খানের অ্যাসিস্ট্যান্ট সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহ বাংলায় বসেন। এই ফিরোজ শাহ আবার বাংলা এবং তার আশেপাশের রাজ্যকে 3 কেন্দ্রিক শাসন ব্যবস্থা করেন। সেটা হলো সোনারগাঁও, লখনৌ আর সাতগড়। সোনারগাঁওতে বসান তার ছেলেকে গিয়াসউদ্দিন বাহাদুর শাহ। এবার কিন্তু দিল্লি আবার সেই তুগরিল বংশে মোহাম্মদ বিন গিয়াসউদ্দিন তুগলক যেমন ক্ষমতা দখল করলেন। এরপর তার পরে আসলো মোহাম্মদ বিন তুগলক। এই মোহাম্মদ বিন তুগলক তিনি আবার বাংলাতে প্রেরণ করলেন তার পালক পুত্র বাহরাম খানকে। এই বাহরাম খানের কোনো সন্তান না থাকার কারণে তার যে বর্মরক্ষক ফখরুদ্দিন মোবারক শাহী হয়ে যান তার বাংলার শাসক। তো এরপর কিন্তু দিল্লি আস্তে আস্তে কী হয়ে যায়, দিল্লি কয়েকটা পালাক্রমে বংশে চলে যায়। যেমন তুগলক বংশে পরে আসে সৈয়দ বংশ, তারপর লোদি বংশ। এরা আবার বাংলায় নজর দেন না, যে কারণে বাংলা হয়ে যায় স্বাধীন। এই কারণে বাংলাতে তখন হলো সুলতানি পর্ব শুরু হয় এই ফখরুদ্দিন মোবারক শাহের থেকে। এই ফখরুদ্দিন মোবারক শাহের পরে তার ছেলে ইখতিয়ারউদ্দিন গাজী শাহ হন বাংলার শাসক। কিন্তু
এদিক দিয়া ওই যে যে লখনৌ সাতগাঁওয়ের যে রাজা শামসুদ্দিন ইলিয়াস শাহ, তিনি আবার এই গাজী শাহকে হত্যা করে সোনারগাঁও দখল করেন। সমগ্র রাজ্য তার, আশেপাশে যে রাজ্যগুলো সমগ্র রাজ্য তার হাতে চলে যায়। এই জন্য তিনি সমগ্র সব কিছুকে শাহী বাঙ্গালার নাম দেন। ইলিয়াস শাহের পরে গিয়াসুদ্দিন আজম শাহ আসে। আজম শাহের পরে বাংলার চলে যায় হিন্দু রাজার হাতে, রাজা গণেশের হাতে। তারপর চলে যায় আবার পুনরায় ফিরে আসে নাসিরুদ্দিন মাহমুদ শাহের হাতে, অর্থাৎ সুলতানি বংশের কেউ উনি একজন, নাসিরুদ্দিন মাহমুদ শাহের হাতে চলে আসে। এরপর রুকনুদ্দিন বরবক শাহ। এবার বাংলা কিছুদিন হাফসি শাসন বলে, হাফসি শাসন চলে এর 6 বছরের মতন। তারপর তারপর ক্ষমতা আসে আলাউদ্দিন হোসেন শাহের হাতে। আলাউদ্দিন হোসেন শাহের পরে নুসরাত শাহ। নুসরাত শাহের পরে এদিক দিয়া তো বাবর দিল্লি ক্ষমতা দখল করলেন এই নুসরাত শাহের সময়। তখন আবার এই বাবর নুসরাত শাহের সাথে এক ধরনের সন্ধি করেন। সন্ধি করে নুসরাত শাহ অনেক বছর ক্ষমতা দখল করেন, ক্ষমতায় থাকেন। এরপর নুসরাত শাহের পরে গিয়াসুদ্দিন মাহমুদ শাহ, যিনি সর্বশেষ, গিয়াসুদ্দিন মাহমুদ শাহ তিনি সর্বশেষ সুলতানি শাসক। এই মাহমুদ শাহকে পরাজিত করে বাংলা দখল করেন শের শাহ। এই খবর শুনে হুমায়ুন বাংলায় আসেন। হুমায়ুন পরাজিত হন, বাংলাও হারান, দিল্লিও হারান। কিছুদিন পর দিল্লি আবার ফিরে পান। তো শের শাহ থেকেই শুরু হয় আফগানি শাসক। তাহলে শের শাহর পরে আসে কররানী শাসন। কররানী শাসনের শেষ নেতা ছিল দাউদ খান কররানী। এই দাউদ খান কররানীকে পরাজিত করেন হুমায়ুনের ছেলে আকবর এবং প্রতিষ্ঠা করেন বাংলা প্রথম মুঘল সাম্রাজ্য। মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠার পরে জাহাঙ্গীর, আকবরের যে ছেলে জাহাঙ্গীর তিনি সুবাদার নিযুক্ত করেন ইসলাম খানকে। তাহলে এই যে সুবাদার যে জাহাঙ্গীর, জাহাঙ্গীর সুবাদার নিযুক্ত করেন, এই যে দিল্লি যে সম্রাট যে জাহাঙ্গীর, তিনি সুবাদার নিযুক্ত করেন ইসলাম খানকে। এরপর তারপর আকবর তাহলে হুমায়ুন তাহলে বাবর মানে সূচনা কিন্তু বাবর করছে। বাবর কিন্তু সন্ধি করে চলে গেছেন, তিনি আবার এই এত কিছু দিকে শাসন দিক এত নজর দেন নেই। তারপর হুমায়ুন বাংলার তার নিয়ন্ত্রণ নেওয়ার জন্য যুদ্ধও করছেন, হেরে যান, কিন্তু আকবর সফল হন এবং তিনি মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন, বাংলাকে মুঘল সাম্রাজ্যে পরিণত করেন। তারপর তার ছেলে আকবরের ছেলে জাহাঙ্গীর তিনি সুবাদার ইসলাম খানকে নিযুক্ত করেন। তারপর জাহাঙ্গীরের পরে শাহজাহান কিন্তু এই সুবাদার নিযুক্ত করেন তার ছেলে শাহ সুজাকে। তারপর এই যে শাহজাহানের পরে আসে দিল্লিতে আওরঙ্গজেব। এই শাহ সুজাকে আবার আওরঙ্গজেব পছন্দ করতো না, আওরঙ্গজেবকে হটিয়ে দিয়ে মীর জুমলাকে সুবাদার নিযুক্ত করেন। মীর জুমলা মৃত্যু হলে তার আওরঙ্গজেবের যে মামা শায়েস্তা খানকে তিনি আবার সুবাদার নিযুক্ত করেন। শায়েস্তা খানের পরে তিনি আবার সুবেদার নয় দেওয়ানি নিযুক্ত করেন তার আওরঙ্গজেবের খুব পছন্দের বা একজন সৈনিক, তার নাম মোহাম্মদ হাদি। এই হাদি মুর্শিদ কুলি খান নামে ছিল। এই মুর্শিদ কুলি খান তাহলে বাংলার কি হয়ে যান প্রথম স্বাধীন নবাব হয়। কারণ তখন আওরঙ্গজেবের পরে যে দিল্লির শাসকরা তখন আবার তারা হয়ে যান অনেকটা ইংরেজদের কাছে পরাধীন, যে কারণে বাংলায় ওরকম শাসনের দিকে তেমন গুরুত্ব দিতে পারেননি। তো বাংলার যদি প্রথম নবাব স্বাধীন নবাব বলি তাহলে মুর্শিদ কুলি খান। এরপর আসে মুর্শিদ কুলির জামাতা সুজাউদ্দিন। তারপর সুজাউদ্দিন ছিল সফরাজের আলিবুদ্দিন খান। এই আলিবুদ্দিন খানের ছেলে এই নাতি সিরাজউদ্দৌলা শেষ স্বাধীন নবাব। এরপর ক্ষমতা চলে যায় ব্রিটিশদের হাতে। তো এটা ছিল মোটামুটি। তো অনেক বড় হয়ে গেছে ভিডিওটা, এখানেই শেষ।